सुख करता दुख हरता वार्ता विघ्नाची पूर्वे पुरवी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर ओटी शेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव जय देव। नमस्कार सुधी दर्शक मंडली सकलके जानाई शारदीय दुर्गा पूजा एवं गजागरी लक्ष्मी पूजार अभिनंदन एवं यथास्थाने प्रणाम भालोबासा। एक विशेष घोषणा যাত্রা চলাকালীন প্যান্ডেলের যে খুঁটিগুলিতে মাইক বাঁধা আছে সেগুলিতে হেলান দেবেন না বা নাড়াবেন না, তাতে আমাদের যাত্রা শোনাতে বা আপনাদের শুনতে অসুবিধা হবে। এবং যাত্রার গল্পের প্রয়োজনে বিশেষ কিছু দৃশ্যে আমরা মাদক দ্রব্যের ব্যবহার দেখাবো, কিন্তু কল্পতরু নাট্য সংস্থা কোনোভাবেই তা সমর্থন করে না। এই বিষয়ে যুব সমাজকে আমরা সচেতনতার সাথে দূরে থাকতে অনুরোধ করছি। ঘোষণাটি শেষ হলো। জীবনের দৃশ্যমান রূপায়ণই হলো যাত্রা নাটক। সেই কারণে এক এক যুগ ধরে যাত্রা নাটকের এক এক রূপ, কারণ জীবন তো অতীত থেকে আজও অবধি ক্রমাগত প্রবাহমান। জীবন যত বদলেছে তার রূপায়ণে যাত্রা নাটকও বদলেছে। যাত্রা নাটকের শিল্প যতই থাক, তার সামাজিক মূল্যবোধ
বিশেষ আছে কিনা সেটাই বিচার্য বিষয়। আমরা সেই সব যাত্রা নাটক মঞ্চস্থ করতে চাই যে নাটকে সামাজিক দায়িত্ব জ্ঞানের প্রকাশ ও মহত্তর জীবন গঠনের প্রকাশ আছে। মা অষ্টনায়িকা, মা ভবতারিণী, মা লক্ষ্মীর আশীর্বাদ মাথায় নিয়ে যুগ পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ও বাবা লোকনাথের পাদপদ্মে ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে বাংলার রঙ্গমঞ্চের জনক ভক্ত ভৈরব মহাকবি গিরিশচন্দ্র ঘোষের পাদচরণে স্মরণ করে মেজিয়া কল্পতরু নাট্য সংস্থার এবছর 1432 সালের পালা প্রযোজনা এক রহস্য ঘন সামাজিক যাত্রা পালা শেষ রাতের সানায়। রচনা মঞ্জিল ব্যানার্জি, পালা নির্দেশনায় প্রবীর মুখার্জি, মুখ্য উপদেষ্টা গৌরীশঙ্কর শর্মা, দল ম্যানেজার দীপেন চক্রবর্তী, সম্পাদনায় বিশ্বজিৎ ঘোষ, সার্বিক পরিকল্পনায় সহ সম্পাদকের শ্রী গৌতম ব্যানার্জি, সভাপতি শ্রী জগন্নাথ চক্রবর্তী, সহ সভাপতি শ্রী ভোলানাথ গুরু, কোষাধ্যক্ষ শ্রী মনোজ চক্রবর্তী জয়, ব্যবস্থাপনায় শ্রী গোবিন্দ সেন, শ্রী দীপঙ্কর সেন, শ্রী দেবাশিস মন্ডল, শ্রী অসিত খা ভূঁইয়া, শ্রী হেমু পাল, শ্রী অম্বিকা চক্রবর্তী, শ্রী গোপাল মন্ডল, আবহ সঙ্গীতে ডাক্তার লাল মোহন গোড়াই। সামগ্রিক পরিকল্পনায় শ্রী দীপেন চক্রবর্তী, শ্রী মনোজ নন্দী ও মনোজ চক্রবর্তী, প্রধান পৃষ্ঠপোষকতায় শ্রী মধুকর আগরওয়াল, আলো ও ধ্বনি ও সুর আবহ সঙ্গীতে মাস্টার পল্টু, শ্রী দুর্গা ড্রেস হাউস, বল্লভপুর, রানীগঞ্জ। শুরু হচ্ছে দিকে দিকে আলোড়ন সৃষ্টিকারী রহস্যঘন অশ্রু সজল সামাজিক যাত্রাপালা, মঞ্চিত ব্যানার্জি রচিত, প্রবীর মুখার্জি নির্দেশিত। নারী সতী, নারী গতি, নারী আমার মা, খুন ধর্ষণ নারীর বেদন আর যে সইব না, জীবন দিয়ে রুখতে হবে নারীর সম্মান, তার জন্য দেব বড় আত্মবলিদান, ধর্ষকদের দেব সাজা, তাদের ক্ষমা নাই, চারিদিকে পাচ্ছে এবার শেষ রাতের সানাই, রাতের সানাই। বল কোন শয়তান তোকে এই কাজ করতে বাধ্য করেছিল বল। তোকে এই কাজ করতে বাধ্য করেছিল বল। নাম বল, নাম বল, বলবি না? हेलो मंगल सिंह मैं मानिक डांगा थाने रशी बोलছিলাম। मेरा नाम मंगल सिंह। ए चुप कर। है सर। देख। है सर वो तो हाथे नाते ধরা পড়েছে। দেখ
ও কাঠ পাচার করতে গিয়ে ধরা পড়েছে। কি বলছেন স্যার? ও আপনার লোক? ছেড়ে দিতে হবে। ঠিক আছে কনস্টেবল, 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 একে নিয়ে যাও, দিয়ে ছেড়ে দাও একে। দেখে নিব, দেখে নিব, দেখে নিব, দেখে নিব। ইম্পসিবল, অসম্ভব। আমি আজই রেজিগনেশন সাবমিট করব। সামান্য কনস্টেবল থেকে এতগুলো বছর পার করে আজ আমি মানিকডাঙ্গা থানার ওসি। এতগুলো বছর পার করে আমি বুঝতে পারলাম না আমি একজন সরকারি অফিসার না বেসরকারি কৃতদাস। মে আই কাম ইন স্যার? শুনলাম আপনি আমায় ডেকেছেন। ইয়েস মিস্টার মুখার্জি, মিস্টার মুখার্জি, আমি আমার এই চাকরির পদ থেকে ইস্তফা দিতে চাই। সে কি বলছেন স্যার? এতগুলো বছর পুলিশের চাকরি করে না পেলাম জনতার আশীর্বাদ, না পেলাম সাংসারিক সুখ, শুধুই পেলাম আঘাত, ধিক্কার আর অবজ্ঞা। আমার এই চাকরি ভালো লাগছে না মিস্টার মুখার্জি। কি বলছেন স্যার? এত সুন্দর এত বড় একটা চাকরি ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে স্যার? মিস্টার মুখার্জি, এই ন্যায়ের পোশাক পরে অন্যায়ের সঙ্গে বন্ধুত্ব করাটা কি ঠিক হবে? একটা কথা বলছিলাম স্যার। প্রথম দিনের কথাটা ভুলে যাবেন না মিস্টার মুখার্জি। যেদিন আমরা দেশ এবং দেশের জন্য ন্যায় নীতি আদর্শের শপথ নিয়েছিলাম, কিন্তু কিন্তু ব্যাড লাক, শপথে হাঁটলেও আমরা পুতুল নাচের পুতুলের মতো অন্য পথেই হাঁটছি। কিন্তু এত বড় সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে স্যার? আমি বলছিলাম কি স্যার, আপনি যদি আপনার সমস্যাটা আমাকে বলতেন তাহলে আমি সেই সমস্যা সমাধান করার চেষ্টা করতাম। সমস্যা? কটা সমস্যা সমাধান করবেন মিস্টার মুখার্জি? জানেন মিস্টার মুখার্জি, প্রথম ওসি হয়ে সরকার আমাকে পোস্টিং করলো কলকাতার তিলজলা থানায়। ওই অঞ্চলের কিছু দুষ্কৃতী সমাজ বিরোধীরা ব্যবসায়ীদের কিডন্যাপ করে ব্ল্যাকমেল করতো। যেই আমি ওদের ধরার জন্য ফাঁদ পাতলাম, অমনি আমাকে ট্রান্সফার করে দেওয়া হলো মেদিনীপুরে। সেখানেও বাতাসে বারুদের গন্ধ, রাজনৈতিক দাঙ্গা। আজ বন তো কাল রেল রোকো অভিযান। আর ওই ক্রিমিনালদের অ্যারেস্ট করতে গেলেই রাজনৈতিক নেতারা তাদের দাঁত কপাটি বার করে বলে ও আমার লোক, ওকে ছেড়ে দিন। ওরকম কোনো সমস্যা হয়নি স্যার? হয়নি মিস্টার মুখার্জি, কিন্তু আমি জানি, আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি হবে। এই মানিকডাঙ্গা থানাতে মাত্র আমি 7 দিন বদলি হয়ে এসেছি, আর 7 দিনেই আমি জানতে পেরেছি উত্তরের পাহাড়িয়া জঙ্গল থেকে প্রতিদিন চোরাই পথে কাঠ চুরি করা হয়, বস্তির মেয়েদের জোর করে ধর্ষণ করা হয়, বাগান থেকে টন টন চা চুরি করা হয়। কিন্তু কে বা কারা করছে তা কেউ জানে না। একটা কথা ভুল করতে চলে যায় স্যার, এই সব প্রমাণ থাকলেও এই সব ক্রিমিনালদের যে ধরা যায় না। কারণ এই সমস্ত ক্রিমিনালদের মাথার উপর হাত রয়েছে বড় বড় নেতা মন্ত্রী আর বড় বড় অফিসারদের স্যার। তাই একটা কথা ভুলে যাবেন না স্যার, এই শিক্ষা সংস্কৃতি ও মানবিকতার আড়ালে আমরা মানে প্রতিটা মানুষ আজ আনফিট। কথাটা আনফিট নয় মিস্টার মুখার্জি, কথাটা হবে মিসফিট। হ্যাঁ, আসলে যার যেটা হওয়ার কথা ছিল সেটা না হয়ে হয়েছে অন্য কিছু। হওয়ার কথা ছিল ডাক্তার, ছুরি কাছে নিয়ে অপারেশন করবে, হয়েছে ডাকাত। ছুরি কাছে নিয়ে অপারেশনই করছে, শুধু ধরনটা আলাদা।
তোমার কথা ছিল অভিনেতা মিথ্যে মিথ্যে সংলাপ বলবে হয়েছে নেতা মিথ্যে মিথ্যে সংলাপই বলছে যার ধরনটা আলাদা। স্যার তোমার কথা ছিল ভিখারি, হাত পেতে ভিক্ষে চাইবে, বললাম পুলিশ হাত পেতে ভিক্ষেই চাইছে, যার নাম ঘুষ আলাদা। বাট এত কিছু পরেও 15 আগস্ট কিংবা 26শে জানুয়ারি আমাদের চিৎকার করে বলতে হয় সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। বলতে পারেন মিস্টার মুখার্জি, এই সারে জাহাঁ সে আচ্ছা কথাটা বাই হাত কজন বলতে পারে? পারবে অফিসার পারবে। বিদেশি স্বৈরাচারী ছিল ধক্কম করে আমাদের গোলা মিলিয়ে বলতে হবে আরে জাহাঁ সে আচ্ছা हिंदुस्तान हमारा, हम बुलबुले हैं उनकी, ये गुलिस्ता हमारा। কে আপনি? ওনার নাম নবাব চৌকিদার। নবাব চৌকিদার। আইসি, আপনি এই তারে ক্রিমিনাল ধরতে আড়াল থেকে পুলিশকে সাহায্য করেন? হ্যাঁ, শুধু তাই নয় স্যার, এই নবাবটার জন্য মানিক ডাকাতে ছোট ছোট চুরি ছিনতাই সব আজ বন্ধ হয়ে গেছে। শুধু চুরি ছিনতাই বন্ধ করলে চলবে না মিস্টার মুখার্জি, বন্ধ করতে হবে সমস্ত চড়াই পথ, এই ভারতবর্ষের মুখ থেকে মুছে দিতে হবে করাপশন। কিন্তু এই পুলিশের পোশাক পরে আমরা তা করতে পারছি না। কেমন করে পারবেন স্যার? এই পশ্চিম বাংলার গ্রামগঞ্জের থানাগুলোতে ঘুরলেই আপনি দেখতে পাবেন থানাতে ফোন আছে কিন্তু লাইন নেই, তাই বাজে না। থানাতে একটা জিপ আছে, পেট্রোল নেই, তাই চলে না। আর আপনাদের মতো অফিসারদের কোমরে একটা করে পিস্তল গুঁজা আছে, চালাবার অর্ডার দেয়নি সরকার, তাই চালাতেও পারেন না। আসলে প্রশাসনের ভবিষ্যৎ অন্ধকার, টর্চ জ্বেলে যে একটু আলো করবেন তারও উপায় নেই, কারণ ব্যাটারি নেই, টর্চও জ্বলবে না। ভারতবর্ষের আইন অন্ধ, প্রশাসন মুখ থুবড়ে পড়েছে, হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মানবতা, জীবন যুদ্ধে পরাজিত হয়ে চাকরিজীবী মানুষ সংসার কারাগারে বন্দী, আর চারিদিকে শুধু হাহাকার আর সন্ত্রাসের হানাহানি। জানি তবু তো মনুষ্যত্বটাকে বিসর্জন দিতে পারি না। মান আর হুঁশ সমৃদ্ধ একজন মানুষ হয়ে, আইনের রক্ষক হয়ে, এই আইনের পোশাক পরে কর্তব্য কর্ম থেকে আমি নিজেকে কিছুতেই বিরত রাখতে পারবো না। নো ইটস কোয়াইট ইম্পসিবল। ডোন্ট বি এক্সাইটেড স্যার, এই বাস্তব যে বড় কঠিন, তা বাস্তবকে মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। উনি ঠিক কোথায় বলেছেন, চাকরি ছেড়ে চলে যাওয়া মানে তো হেরে যাওয়া। এমনিতে তো প্রশাসন দপ্তর অক্সিজেনের অভাবে ভুগছে, আর আপনি যদি চাকরি ছেড়ে চলে গিয়ে আর অক্সিজেনের অভাব ঘটাবেন না স্যার। আপনি ঠিকই বলেছেন নবাবদা, আজ এই নবাবদার জন্য সমস্ত চুরি চিন্তা সব বন্ধ হয়ে গেছে। আপনি সিদ্ধান্তটা পাল্টে ফেলুন স্যার। পাল্টে ফেলা মানে এই তো বধির হয়ে থাকা। প্রমাণের অভাবে এই মানিকডাঙ্গা সন্ত্রাসকে আমি কিছুতেই বন্ধ করতে পারবো না। আমি বলবো কে বা কারা এই সন্ত্রাস ঘটাচ্ছে, সব আমি আপনাকে বলবো। আপনি এই নিন স্যার, কি এটা? একটা ডায়েরি। ইচ্ছে ছিল লেখা খোবার, হয়ে গেলাম চৌকিদার, কিন্তু লেখার অভ্যাসটা তো ছাড়তে পারলাম না। তাই অসত্যের মুখোমুখি দাঁড়ানোর জন্য সত্যের কালি দিয়ে লেখা কিছু দুঃসাহসিক ইতিহাস আমি ওই ডায়েরিতে লিপিবদ্ধ করেছি। আপনি ওই ডায়েরি পড়লেই বুঝতে পারবেন মানিকডাঙ্গার অনেক ইতিহাস। কিন্তু অনুরোধ স্যার, ডায়েরি পড়ে কোনো স্টেপ আপনি নেবেন না, সময়ের জন্য অপেক্ষা করুন। ঠিক আছে, আপনার কথা মতো আমি অপেক্ষা করবই। ঠিক যেমন আমার ভাগ্যে পিটু এতগুলোর বছর, কিন্তু ভুলাইতে পারেন স্যার, কতদিন সে ফুলের মতো শিশুটাকে অপেক্ষা করে থাকতে হবে কোটে। ওই গঞ্জি খবর পেলাম যে থানায় নাকি আমাদের নতুন দারোগা এসেছে, তাই তো খবরটা শুনে না আমি ছুটে চলে এলাম বটে। কিন্তু আপনার অভিযোগটা তো আমার মগজে ঠিক ঢুকলো না। কে আপনি?
আর কেনই বা আপনার ওই ভাগনা ফুলের মতো শিশুটা অপেক্ষা করে আছে? আমি বলছি অফিসার, ওর নাম বিলাস মুর্মু। আমাদের এমএলএ ওই লালমোহন গাঙ্গুলির কাজের লোক, আর ও হচ্ছে ওই ছোট্ট বিট্টুর মামা। মামা, ওই বিট্টু ছাড়া আমার জীবনে আর কেউ লাই আছে গো বাবু। ওই আমার একমাত্র বোন গোলাপের ছেলে বটে। ছোট বিলান বাপ মরে যাওয়ার পর থেকে ওই গোলাপটাকে আমি কোলে পিটিয়ে ঘুরিয়ে বড় করেছি। ওই পাড়ার গোবিন্দকে বিয়া করে না 1 বছরের মাথায় আমাদের ফুটফুটে একটা গোবিন্দ আর গোলাপ আর বিট্টুকে নিয়ে আমি খুব শুকিয়েছিলে গো বাবু। কিন্তু আপনার বোন আর গোবিন্দ বাবু কি অপরাধ করেছিল? মেজো বাবু বলি, সেরেতে তো আপনিও ছিলেন বটে। স্যারকে সব কথাগুলো খুলে বল না কেন বটে? বলবো, সময় হলে সবই বলবো। ঠিক আছে, আমি জানি না বিট্টুর মা বাবা এখন কোথায় আছে, কিন্তু আমি কথা দিলাম বিট্টুর মা বাবাকে ওর কাছে আমি ফিরিয়ে দেবই। দণ্ডবোধ বলি, আজকালকার দিনে পুলিশ কোথা দিয়ে কোথা রাখতে পারে ক্লাই বটে। টাকা আমি যে রোজ স্কুলে টিফিন খেতে ওই বিট্টুকে টিকাটা দিয়ে সে টিকায় টিফিন না খেয়ে না জুগাই আপনার জন্য পাঠাইছে গো বাবু। টিফিন না খেয়ে পয়সা জমিয়ে আমাকে দেবে কেন? জানে ও ঘুষের টাকাটা না নিলে যে সালা পুলিশ কোনো কাজ করবে ক্লাই বটে। আপনার ভাগনা ভুল বুঝলো, আপনি আমাকে ভুল বুঝবেন না। টাকাটা আপনি নিয়ে যান। না স্যার, না, ওই টাকাটা আপনি ফেরত দেবেন না। মেজো বাবু ঠিক কথাই বলেছে গো দারোগা বাবু। ও টিকাটা আপনি রেখে দেন বটে। আর ওই টিকার বিনিময়ে না আমি আমার ওই ফুলের গাছটাকে বাঁচাবার আশায় একটু সান্ত্বনা এসেছে গো বাবু। ও ফুলের গাছটাকে আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই ছোট্ট ছেলেটা টাকা জমিয়ে আমাকে দেবে, আর সেই টাকা আমি হাত পেতে নেব? কারণ বিট্টু আর বেশি দিন বাঁচবে না। নবাব বাবু কি বলছেন আপনি? কাউকে কোনোদিন বেশি দিন বাঁচিয়ে রাখে না স্যার। ওর পৃথিবীতে থাকার পাসপোর্টটা ওই সর্বশক্তিমান ঈশ্বর বেশি দিনের জন্য রিনিউ করেনি স্যার, বেশি দিনের জন্য রিনিউ করেনি। হ্যাঁ স্যার, ওই ছোট্ট বিট্টু ধারণা টাকা না দিলে পুলিশরা যে কোনো কাজ করে না, তাই টাকা দিয়ে স্যার তারা মা বাবাকে ফিরে পাবার আশা কিনে নিতে চায় এই থানা থেকে। ওই আশা নিয়ে আছে বলে তো আজও হয়তো সে বেঁচে আছে। আর যেদিন ওই টাকা আপনি নেবেন না, সেদিন হয়তো আশা হতে হবে। আর সেই দিনে হয়তো না আমি যাই, আমার এখন অনেক কাজ। পুলিশ থানাকে জাগাতে হবে, নিরক্ষর মানুষগুলোকে সাক্ষর করতে হবে, ঘুমিয়ে থাকা মানুষগুলোকে আবার জাগাতে হবে। জাগো মানুষ, তোমরা সব জাগো, ভারী আশ্চর্য মানুষ ওই নবাব চৌকিদার। আপনার চরিত্রটা আমার কাছে বড় আশ্চর্য লাগছে মিস্টার মুখার্জি। বলুন মিস্টার মুখার্জি, কেন সেদিন বিট্টুর মা বাবাকে গ্রেফতার করেছিলেন? কি অপরাধ করেছিল তারা? কতদিনের সাজা হয়েছে তাদের? সমস্ত প্রশ্নের উত্তর আমার চাই মিস্টার মুখার্জি। আর বিট্টুর মা আর তার বাবা গোবিন্দ মানে কেন বলুন।
বলুন। সেই রাত্রে কি বলছেন কি মিস্টার মুখার্জি? আমি যে বিট্টুকে কথা দিলাম, কিন্তু কিন্তু আপনি এই কথাগুলো আমাকে আগে বলেননি কেন? ও মাই গড, একটা চাপা যন্ত্রণা আমাকে কুরে কুরে খাচ্ছে। ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না তোমাকে। যত এই ওপর তলায় তুমি বসে থাকো না কেন, যত আইনের পোশাক কেন না কেন, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। এই ছোট্ট বিট্টুর জলে তোমাকে আমি ডুবিয়ে মারবই। এই পোশাকের দিব্যি দিয়ে আমি তোমাকে বললাম, তোমার ভবন থেকে আমি এই মানের কানাকে মুক্ত করবোই। আই প্রমিস। তুমি যতই তুমি বেইমানি তার চাবি দিয়ে ওর জগতে আটকে রাখার চেষ্টা করো না কেন, আমি আমার এই কর্তব্যের হাত দিয়ে, ন্যায় নীতি আদর্শের শপথ দিয়ে তোমার হাতে পরিয়ে দেবো ন্যায় নীতির হাত করা। কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমারি চরণ শরণ নীলাম, তোমারি চরণ শরণ নীলাম। যা ছিল আমার সবই তোমায় দিলাম, যা ছিল আমার সবই তোমায় দিলাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী। যা ছিল আমার সবই তোমায় দিলাম, যা ছিল আমার সবই তোমায় দিলাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমারি চরণ শরণ নীলাম, তোমারি চরণ শরণ নীলাম। যা ছিল আমার সবই তোমায় দিলাম, যা ছিল আমার সবই তোমায় দিলাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী, কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমারি চরণ শরণ নীলাম, তোমারি চরণ শরণ নীলাম। চাই চাই আমি চাই বলে চাই বলে তো পাওয়া যায় না রে বাবা। সেই সকাল থেকে ওঠে চরকার নাচন নাচি, এত শুধু নেচেই চলেছি। এটা চাই সেটা চাই বলে হাড় মাংস মানে একেবারে কালি হয়ে গেল গো। আর এই যে চাপাটা হয়ে যাওয়ার তেমনি, কোথায় যে চাই তার কোনো ঠিক নেই। আমার এখন এত কাজ পড়ে আছে, চাপাকে যে হাতে কাজও সেরে নেব তার উপায় নেই। দেখি চাপাকে ডেকে কোথায় গেল। চাপা বলে, ও চাপা কোথায় গেলি রে? কি হলো
সাদে এই যে তোকে এত করে ডাকছি তুই সাড়া দিচ্ছিস না কেন? আমার হাতে এখনো কত কাজ। বড়বাবু এস্টেটে যাবে, তার জন্য রান্না করা। দিদিমণি না বৌদিমণি পুজো বসবে, তার জন্য পুজোর জোগাড় করা। তারপর পলাশদার অর্ডার, কথায় কথায় চেঁচিয়ে ওঠা, চাপা এটান চাপা ওটান। আচ্ছা চাপার কি দুর্গা ঠাকুরের মতো 10টা হাত? তুমিই বলো যদু কাকা, এত বড় সংসারটাকে এক হাতে সামলানো যায়? এ তো ঠিক বলেছিস চাপা, এ তো সংসার নয় রে, এ যেন একটা রাজবাড়ি। তবে বুঝলি চাপা, এই বড়বাবু বেঁচে থাকাকালীন এই সংসারটা না আরো বড় ছিল। এ বেলা ও বেলা মিলিয়ে 500টা পাত পড়তো রে, 500টা পাত পড়তো। এ গ্রামের মানুষ কেউ না খেয়ে থাকতো না, বুঝলি। তবে বড়বাবুর মন ছিল আকাশের মতো নির্মল উদার। অবশ্য দান ধ্যান খুব করতো, বুঝলি। আচ্ছা যদু কাকা, লোক মুখে শুনেছি ওই কর্তাবাবুর বাবা বড়বাবু নাকি মারা গেছে। কথাটা তুই ভুল শুনেছিস বটে চাপা। ওই রায়শেখর চৌধুরীর বাপ তোদের বড় বাবু মারা যায় নাই, ওকে খুন করা হয়েছে বটে। তাহলে আমি যা শুনেছি তা ঠিক। বড় দিদিমণির বিয়ের দিন বড়বাবুকে খুন করা হয়েছে। এসব নিয়ে বেশি আলোচনা করিস না, মনে রাখিস দেওয়ালেরও কান আছে। আর তোমাকে একটা কথা বলি বিলাস, তোমাকে তো বারবার করে এ বাড়িতে আসতে বারণ করেছে, তবু তুমি এ বাড়িতে আসো কেন বলো? ও কেন উত্তরটা যে আমার জানা লাই যে যদু কাকা। আসলে আমি হলাম গিয়ে একটা ফুটবল, ওইদিকে লাল মোহন বাবুর বউ কাজল দিদি এই বাড়ি থেকে আমাকে খবর নিতে পাঠায়, আর এইদিকে চৌধুরী বাবু কোনো খবর পাঠাবে গলাই। আরে তবু তো আমাকে আসতে হবে, কারণ আমি যে লাল মোহন বাবুর মাইনে করে চাকর বটে গো। হ্যাঁ তুমি ঠিক বলেছো বিলাস, তুমি ঠিক বলেছো। আমরা হলাম মায়না করে চাকরাই তো। তাছাড়া আমরা এত বছর ধরে এই সংসারে কাজ করছি, আমাদের তো মনে করেছিলাম দুটো পরিবারকে এক করে দেব, কিন্তু তা আমাদের কোনো সাধ্য নেই বিলাস। ছাড়েন সব কথা, এখন বলেন তো ওই চৌধুরী বাবু কেমন আছে? সততা আর প্রতিবাদের পতাকা উড়িয়ে চৌধুরী পরিবারের প্রতিটি সদস্য যেমন তার অস্তিত্বকে বাঁচিয়ে রেখে গেছে, এই রাজশেখর চৌধুরীও তেমনি তার অস্তিত্বকে বাঁচিয়ে রেখে ভীষণ ভীষণ ভালো আছে। কিন্তু বিলাস, তুমি আমার কথা চিন্তা না করে তুমি বরং তোমার মনিব ওই লাল মোহন গাঙ্গুলি আর তার পরিবারের কথা চিন্তা করো। আপনার বোন ছাড়ো, যে কাজলকে তোমরা আমার বোন হিসেবে জানো সে কাজল আমার বোন নয়। চৌধুরী বাবু, ওদিন আগে কর্তব্য আর মানবিকতার খাড়াই আমি আমাদের ভাই বোনের সম্পর্ককে দুটুকরো করে দিয়েছি। কাজল আবার বোন নয়, মোহন গাঙ্গুলির স্ত্রী। আর ওই পরিচয় নিয়ে যদিও বাঁচতে চাই তো ভালো, আদারওয়াইজ ছোট মুখে বড় কথা বলবো লাইগো চৌধুরী বাবু। তবে আমি বলি কি, আপনি কাজল দিদিমণিকে বোন বলে না মানলেও ওই কাজল দিদিমণি আপনাকে যে এখনো দাদা বলে মানে গো কর্তা বাবু। হ্যাঁ কর্তা বাবু, হ্যাঁ প্রত্যেকটা ভাই বোনের দিন কাজল মা আপনাকে ফোঁটা দেওয়ার জন্য এই বাড়িতে এসেছিলেন। প্রত্যেকটা রাখি পূর্ণিমার দিন একটা রাখি নিয়ে এসে আপনার হাতে পরাবে বলে কাজল মা এই বাড়িতে এসেছিলেন। কিন্তু জানি না আপনি ফোঁটা না নিয়ে রাখি না পরে কাজল মাকে আপনি এই বাড়ি থেকে অপমান করে আপনি তাড়িয়ে দিয়েছেন কর্তা বাবু, আপনি তাড়িয়ে দিয়েছেন। কাজল দিদি যদি কোনো অন্যায় করেই থাকে তাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? আপনি কি পারেন না বড় ভাই হয়ে ছোট বোনটাকে ক্ষমা করে দিতে? না না, পারি না। কাজলকে ক্ষমা করলে আমি যে আমার চেতনার কাছে ছোট হয়ে যাব। তোমাদের আমি বোঝাতে পারবো না আমার অন্তরের যন্ত্রণাটাকে। তোমরা প্রদীপের জ্বলা আগুন দেখেছ, দেখো প্রদীপের নিচের অন্ধকার। বিলাস, তুমি মানিক ডাঙ্গার আদর্শ গর্ব, তুমি যখন খুশি এ বাড়িতে আসবে। কিন্তু লাল মোহন গাঙ্গুলির খবর দিতে, বাবার খবর নিতে সোনা বিলাস,
This is my last warning. আপনার কথা আমার মনে থাকবে গো চৌধুরী বাবু। তবে আমি বলি কি, আপনি ও বুকে একটা পাথর চাপাইছেন বটে, ও পাথরটাকে সরাই দেখেন কেন, নিজেকে কতখানি হালকা লাগছে বটে। এটার জেল থেকে ছাড়া না পেলে ও পাথর সরবে না বিলাস। কি বললেন? কি নাম বললেন আপনি? পিটার? মানে যে আপনার বড় বোনের বিয়ে দিলে আপনার বাবাকে খুন করে এখনো জেলে সাজা খাচ্ছে সেই খুনিটা। ছি, তুমি কি করলে? বাবার বয়সী মানুষটার গায়ে তুমি হাত তুললে? হ্যাঁ তুললাম। ওর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি নন্দিনী। ওই রাজশেখর চৌধুরীর মাথার উপরে উঠতে চাইছে। খুনি বন্ধু চড়াই যদুকাকে তুমি অপমান করলে, তাই বলতে বাধ্য হচ্ছি, আবিরাতে ডানায় ভর করে যতই তুমি আকাশের উপর দিয়ে চলো না কেন, চোখটা কিন্তু তোমার সেই ভাগাড়ের দিকে। তোমার যেদিকেই থাকুক না কেন নন্দিনী, একটা কথা মনে রেখো, আমার বন্ধুত্বে তোমরা চোখ দিতে যেও না। পিতার সম্পর্কে একটা কথাও আমি শুনতে চাই না। মিথ্যে হয়ে যাবে না। পুজো করতে করতে আমি তোমাদের সব কথা শুনেছি, তাই তো সেই সর্বশক্তিমান ঈশ্বরকে ডেকে বললাম, হে ঈশ্বর, পৃথিবীর সৃষ্টি করার সাথে সাথে তুমি সৃষ্টি করেছো প্রেমকে, কিন্তু সেই প্রেম যে সম্পর্কে দেখাতে জর্জরিত, যে ভালোবাসা দিয়ে তুমি চৌধুরী বংশের বাগানকে সাজিয়েছিলে, সেই ভালোবাসাকে তুমি নষ্ট হতে দিও না। শেষ করে দাও ভাই বোনের মধ্যে সৃষ্টি হওয়া বিভেদ আর বিদ্বেষ। তোমরা দেখো, তোমরা সবাই দেখে নিও, একদিন ঈশ্বর ঠিক মুখ তুলে চাইবেন, আর সেদিন আমি ভাঙা সংসারটাকে আবার চোরা লাগাবোই। তুমি যেমন ভাঙা সংসার গড়া দেওয়ার স্বপ্ন দেখো নন্দিনী, আমিও তেমনি তোমার ওই হাতের এক জোড়া শাখা ভাঙার স্বপ্ন। তুমি শাখা ভাঙবে? আমার মন যদি পবিত্র থাকে, তাহলে তোমার সাত পাকের বন্ধনকে মুক্ত করার স্বপ্নকে আমি কোনোদিনই সত্যি হতে দেবো না। এই শপথ আমার নয়, 33 কোটি দেবতার। নন্দিনী, শাখার বদলে হাতে পড়ে নাও কাচের চুড়ি। শাখা সিঁদুরের দিব্যি নয়, সিঁদুরের বদলে স্মৃতিতে পরে ব্যবহার করো লাল রং, তাড়াতাড়ি মোছা যাবে। সাক্ষী রেখে যে সিঁদুর তুমি আমার স্মৃতিতে পরিয়েছো, তাকে মোছার ক্ষমতা তো আমার নেই গো। ওগো, পৃথিবীতে লাল সিঁদুরের চেয়ে শ্রেষ্ঠ রং যার কিছুই নেই গো, কিছুই নেই। নন্দিনী, যতই তুমি চোখের জল ফেলাও না কেন নন্দিনী, একটা কথা কান খুলে শুনে রাখো, কাজল যেদিনে বাড়িতে আসবে, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব না। স্ত্রী কি কোনোদিন স্বামীকে ছেড়ে থাকতে পেরেছিল? বেহুলা কি কখনো সেই তার লক্ষ্মীন্দরকে ছেড়ে থাকতে পারে? তাই তো স্বামীর পচা গলা দেহটাকে নিয়ে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে স্বয়ং যমরাজের কাছ থেকে বেহুলা যে তার লক্ষ্মীন্দরকে ফিরিয়ে এনেছিল। ওগো, গোটা পৃথিবীর যা ওজন, স্ত্রীর কাছে স্বামীর ওজনের তার চেয়ে অনেক বেশি, অনেক বেশি। কিন্তু নন্দিনী, অপ্রিয় হলেও সত্য কথা বলতে তোমার স্বামী রাজশেখর চৌধুরী যে ভয় পায় না, তা তো তুমি জানো নন্দিনী। তাহলে কেন বারবার আমাকে কঠিন হতে বাধ্য করো? তুমি না জানলেও আমি তো জানি নন্দিনী, সেদিনের বিয়ের রাতে কি হয়েছিল। সানাইয়ের সুরে বিয়ে বাড়ি গম গম করছিল। কন্যাদান করার জন্য বাবাকে ডাকতে গিয়ে আমি দেখলাম। সে কথা নন্দিনী, একটা কথা শোনো, পোস্টমাস্টার কিছুক্ষণ আগে এসে একটা চিঠি দিয়ে গেছে ঝিলিকে। কার চিঠি? ঝিলিকে? পড়ো না গো, পড়ো না। কি লিখেছে চিঠিতে? পড়ো না গো। পড়বো, নিশ্চয়ই পড়বো। পূজনীয় দাদা, পত্রের প্রথমে তুমি আর বৌদি আমার স্নেহ ভালোবাসা নেবে। যদু কাকা আর বাড়ির বাকি সবাই কেমন আছে দাদা? আমি ভালো আছি। কি হলো? চুপ করে গেলে কেন? কি হয়েছে?
দাঁড়াও দাঁড়াও, আমার পাগলি বোনটা আসল কি কথাটা লিখেছে শোনো। কি লিখেছে? তুমি এমন গম্ভীর হয়ে গেলে কেন? বলো না কি লিখেছে। কি লিখেছে? কি হয়েছে কর্তা বাবু? কি হয়েছে? কি লিখেছে কর্তা বাবু? বলো না। লিখেছে হ্যাঁ বলুন বলুন। সব কাজ শেষ করে আগামী মাসের 2 তারিখ, হ্যাঁ 2 তারিখে ঝিলিক গ্রামে ফিরে আসবে। তুমি না জানো কি মাঝে মাঝে এমন সব কাণ্ড করো যে কি বলবো তোমাকে। বলো কি বলবো তোমাকে? আচ্ছা নন্দিনী, আগামী মাসের 2 তারিখ তার বেশি দেরি নেই, চলে এলো বলে। হ্যাঁ যদু কাকা, যাও যাও রংমিস্ত্রিকে খবর দাও। আচ্ছা কর্তা বাবু, আমি এখনই যাচ্ছি। বাতাসের সেই চীনা গন্ধ, নুপুরের সেই চীনা ছন্দ, আমাদের সেই ছোট্ট ঝিলিক দিদিমণি এখন মস্ত বড় হয়ে গ্রামে ফিরেছে। বলুন না কর্তা বাবু, আমাদের কত আনন্দ হচ্ছে বলুন না। আমাদের ছোট্ট ঝিলিক দিদিমণি যখন খুব ছোট ছিল, ছোট ছোট পায়ের নুপুর পরে গ্রামে যখন চলতো, গ্রামের মানুষ সবাই ওর দিকে তাকিয়ে দেখতো, আর দেখতে লাগতো যেন আকাশ থেকে পরি নেমে এসেছে। আচ্ছা কর্তা বাবু, আবার যখন ঝিলিক দিদিমণি কাঁদতো না, কি বলবেন, ও একটা বায়না করতো যেন আমাকে নাকি গান শোনাতে হবে। আচ্ছা কর্তা বাবু বলুন তো, আমি গান শোনাতাম ওকে আমি গান শুনিয়ে ওকে কান্না থামাতাম। আমি কি ওই গানটা গাইবো কর্তা বাবু? গাইবো কি? খুব সুন্দর তুমি গান গাইতে গাও। আচ্ছা তুলতুলে ফুল তুলে মুখ তুলে চায় ছোট এক পরি, এক পা করে হেঁটে বেড়ায় ছোট এক পরি। ঝুনঝুনিটা পেলে সে খুশিতে বাজায়, পুতুল নিজেকে পেলে পুতুল খেলে যায়। খুকু যখন হাসতো হাসতো রে দুনিয়া, খুকু যখন কাঁদতো কাঁদতো রে দুনিয়া। লাড়াড়ু 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 লাড়াড়ু। তুলতুলে ফুল তুলে মুখ তুলে চায় ছোট এক পরি, এক পা করে হেঁটে বেড়ায় ছোট এক পরি। ঝুনঝুনিটা পেলে সে খুশিতে বাজায়, পুতুল যেন নিজে পুতুল খেলে যায়। খুকু যখন হাসতো হাসতো রে দুনিয়া, খুকু যখন কাঁদতো কাঁদতো রে দুনিয়া। লাড়াড়ু 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 লাড়াড়ু। আচ্ছা কত বাবা আমি চললাম, আমাকে রং মিশিয়ে গেছে। ওরে ও চাপা, জামা যা, তুই তোর কাজে জামা। যাচ্ছি বৌদিমণি, আমি এক্ষুনি যাচ্ছি। আমিও যাই গো চৌধুরী বাবু। আপনার বোন গায়ে ফিরে আসছে, আপনার চোখে মুখে কম আনন্দের কথা। আপনার মতো আমারও বোনটা যদি গায়ে ফিরে আসতো, তাহলে কি আমারও কি কম আনন্দ হতো গো চৌধুরী বাবু। কিন্তু সেটা যে আর হবে লাই গো চৌধুরী বাবু। ওই গোবিন্দ আরে গোলাপ আর কখনো যে ফিরবে লাই গো চৌধুরী বাবু, কখনো সে ফিরবে লাই। বিলাস আজ আমার কত আনন্দের দিন নন্দিনী। মৃত্যু শয্যায় আমি বাবাকে কথা দিয়েছিলাম 2 বোনকে আমি মানুষ করব। বড় বোন কাজল, সে তো নিজের রাস্তা নিজেই বেছে নিল, আর মা আমার উপর অভিমান করে কাজলের সাথে চলে গেল বড় জামাইয়ের বাড়ি। আমার কাছে থেকে গেল আমার ছোট্ট বোন ঝিলি। ছোটবেলা থেকে আমি ওকে বিদেশের কনভেন্ট স্কুলে পড়াশোনা করিয়ে মানুষ করেছি। সেই ঝিলিক আমার ছোট্ট বোন আজকে বিদেশ থেকে গ্রামে ফিরছে। বলো 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 নন্দিনী, এর থেকে বড় পাওনা আমার আর কি হতে পারে? হ্যাঁ শোনো শোনো, তুমি বরং পলাশকে খবর দাও। ও মা, পলাশকে আবার এই সময় কি দরকার তোমার? আরে দেখো কাণ্ড, আরে পলাশ ছাড়া এত ঝুঁকি সামলাবে কে?
নন্দিনী, এই সংসার এত বড় স্থির কে সামলায়? পলাশ। আমরা কি খাবো, কোথায় থাকবো, কে সামলায়? পলাশ। আরে বাবা, আমাদের দায়িত্ব, চৌধুরী বাড়ির দায়িত্ব পলাশকে দিয়েছো বলে কি তুমি ওই ছেলেকে দায়িত্ব পলাশকে দেবে নাকি? আলবাত আলবাত। আরে পলাশের মতো সৎ এই গ্রামে আর কেউ আছে নাকি? নন্দিনী, পাহাড়ের মতো অনল, বাতাসের মতো নরম, আর পৃথিবীর মতো বাস্তব হলো আমাদের পলাশ। তাই তো আমি ঠিক করেছি নন্দিনী, ঝিলিকের সমস্ত দায়িত্ব আমি ওই পলাশের হাতেই তুলে দেব। সোনা সোনা এ মাটি সবুজ সবুজ, নূতন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। আ আ আ আ এই আছি এই নেই আমি যেন পাখি মেলে পাখনা, সীমানার সীমা ছেড়ে যায় দূর প্রান্তে, মেয়ের কাপড়ে থাকে থাপনা। ও সকাল আলো আলো এ শিশির ঝলমলো, নূতন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। আ আমি দূর থেকে আপনাদের সব কথা শুনেছি, কিন্তু এত বড় দায়িত্ব পালন করার যোগ্যতাকে আমার আছে বাবু। পলাশ, জীবনটাকে হাইরোড মনে করে, ব্যথা বেদনা সুখ দুঃখ হাসি কান্নাগুলোকে ছোট ছোট গ্রাম মনে করে দুপাশে ফেলে রেখে ভাগ্যের বাম্পারে ধাক্কা খেতে খেতে প্রগতির হেডলাইট জ্বালিয়ে আদর্শের স্টিয়ারিং হাতে নিয়ে এই শরীর নামক ব্রেক ফেলোয়া লরিটিকে নিয়ে লক্ষ্য আর কর্তব্যে নিশানায় পৌঁছানোর জন্য আমি ছুটে চলেছি। কিন্তু বাবু, সেই নিশানায় পৌঁছানোর আগে দায়িত্বের লেভেল ক্রসিং এ যেন আমায় থামিয়ে দেবেন না বাবু। আমি যে থামতে চাই না বাবু, আমি যে থামতে চাই না। সেই ছোট্টবেলা থেকে আমি আপনাদের কাছে মানুষ হয়েছি, আপনারা যখন যা বলেছেন আমি তাই শুনেছি। লোক হাতছড়ি দিয়ে ডাকলেও কাছে যায়নি, হতাশাকে আশার কাছে বিজয় হতে দিইনি, আপনাদের স্বপ্নগুলোকে অন্ধকার কুয়াশায় মিলিয়ে যেতে দিইনি। কিন্তু আজ যে গুরু দায়িত্ব আপনি আমার কাঁধের উপর চাপিয়ে দিচ্ছেন, সেই দায়িত্ব পালন করার যোগ্য বোধ হয় আমি নই বাবু। পলাশ, বেটা ছেলের কথা শুনো নন্দিনী। ওরে, যুদ্ধ না হলে দেশের মানুষ তো জানতেই পারবে না তাদের শক্তি কতটা। পলাশ বাবু, তোর ওই কানটা তো বিশ্বাস দিয়ে তৈরি পলাশ, তাই অবিশ্বাসের বন্দুক তোর কাঁধে রেখে আমি তো ফায়ার করতে পারবো না পলাশ। বাবু বাবু আপনি কি বলছেন বাবু? তোর কথা বাবু তো ঠিক কথাই বলেছে রে পলাশ। তোকে ছাড়া আমাদের ছাড়া কেউ নেই রে, তোকে খেয়েই তো আমাদের সুখ দুঃখ হাসি কান্নার মেলা করে বেঁচে ওঠা। মেয়ে হয়ে জন্মালেও স্বাদ ছিল গর্ভ যন্ত্রণা সহ্য করা, তা না করে সহ্য করলাম মা না হতে পারার যন্ত্রণা। আমি যখন একা 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 কিন্তু যন্ত্রণায় কাঁদতাম, তুই তখন ছুটে এসে আমার গলাটা জড়িয়ে ধরে বলতিস, আমি তো তোমার সন্তান। ওরে পলাশ, এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পর তুই নিশ্চয়ই বুঝতে পেরেছিস আমি তোর আসল মা নই, নকল মা। শুধু মা না বলে তুই আমায় গিন্নিমা বলে ডাকলি। না না, মুখে গিন্নিমা বলে ডাকলেও তুমি তুমি যে আমার মায়ের চেয়ে অনেক অনেক বড়। সেই ছোট্টবেলায় আমি আমার মাকে হারিয়েছি, মাকে আমার মনেও পড়ে না। তখন থেকে তুমি তো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো মা, তাই তো তুমি আমার কাছে জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়েছি। আর তাছাড়া মাকে নকল করা যায় না মা। আজকালকার দিনে মেগা সিটি কিংবা হাসপাতালের ছেলে মেয়েরা মায়ের দুধের পরিবর্তে খাচ্ছে মাদার ডেয়ারির প্যাকেটের দুধ কিংবা টিনের কৌটোর দুধ। আর তাই তারা বড় হয়ে হচ্ছে কেউ বা খলগাল, কেউ বা ক্রিমিনাল,
শুধু আমি নই, একথা তারাও জানে যে মানবতাহীন ব্যবসার জন্য দুধকে ফিল্টার করে নকল মায়ের দুধের মতো টিনের কৌটায় কিংবা প্যাকেটে ভরলেও কোনো মাকে ফিল্টার করে টিনের কৌটায় কিংবা প্যাকেটে ভরা যায় না মা। এই না হলে আমার ছেলের মতো কথা। বাবু, বাবু কবে আসবে বাবু? আগামী মাসের 2 তারিখ। শোন পলাশ। হ্যাঁ বাবু। ঝিলিক কোথায় যাবে, কোথায় থাকবে আর কোথায় বেড়াতে যাবে সব ব্যবস্থা তুই করবি। ঠিক আছে বাবু। আর ঝিলিক যদি হাতে স্টিয়ারিং নিয়ে গাড়ি চালায় তুই ব্রেকে পা দিয়ে রাখবি। আচ্ছা বাবু। আর শোন, ঝিলিক যদি বন্দুক চালায় তুই সামনে বুক পেতে দাঁড়াবে। ঠিক আছে বাবু। আপনি কি বলছেন বাবু? ভয় পেয়ে গেলি? ভয় পাবো না। বন্দুকের সামনে বুক পেতে দাঁড়ালে আমি যে মরে যাবো বাবু। তোর পাগল, তোরা হলি বাংলার রঘু ডাকাতি দল বিদ্রোহী। ওরে বিদ্রোহীরা কখনো মরে না রে, মরে না। তোমাদের কথা শুনে আমার কিন্তু ভীষণ ভয় পাচ্ছে। ওমা কেন? আমার মনে হচ্ছে আমি বোধহয় আর বেশি দিনে বাড়িতে নেই। ওমা কেন? সে কি কথা? কেন আবার? ঝিলিক দিদিমণি আসার পর তোমরা তো শুধু তাকেই ভালোবাসবে, আমাকে তো আর ভালোবাসবে না। তোর পাগল, মায়ের ভালোবাসা কি কখনো ভাগ করা যায় রে? যায় না রে, যায় না। গিন্নিমা, তোর গিন্নিমা ঠিক কথা বলেছে পলাশ। ভালোবাসা বেড়ে যায়, ভাগ করা যায় না পলাশ। বাবু তুই দেখিস পলাশ, আমরা ছোটবেলায় যেমন এক সুতোর মাথায় গাথা মালা হয়ে এই চৌধুরী পরিবারের আঙিনাকে আলোকিত করে রাখতাম, ঠিক একইভাবে আমরা আমাদের সেই হারানো অতীতকে ফিরিয়ে আনবো আর আগামীকে ডেকে বলবো, দেখে যাও ভবিষ্যৎ, আমাদের অতীত আর বর্তমানটা কত সুন্দর। তারপর আমরা আবার গাইবো সেই গান। মনে আছে পলাশ তো সেই গানটা? গানা পলাশ, গা সেই গানটা। গানা পলাশ। গাইবো গিন্নিমা? গানা বাবা, গা। বাসবো রাখবো ভরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো রাখবো ভরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো রাখবো ভরে।
আমার বিট্টুকে আজ আমি চাপটা মেরে ফেলবো। ওই ঘরে বসে কাঁদছে চাবুককে। আরে মারবো, আরে মারবো, যাচ্ছি আমি। তুমি এইভাবে মিট্টুকে মেরেছো কেন? আপনি চলে যান ম্যাম সাহেব। সাহেবের ওনার যতক্ষণ না ওই শালা টাকাটা ফেরত না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মেরে যেতে। টাকা? কিসের টাকা? শালা শালা সাহেবের ঘরে ঢুকে টাকা চুরি করেছে। বিট্টু টাকা চুরি করেছে, কিন্তু কেন? আমি বলছি বিট্টু টাকা চুরি করেছে কেন? আপনি? মানিকডাঙ্গা থানার নতুন অফিসার অভিজ্ঞান সরকার। অফিসার, এই রকম একটি ঘটনা ঘটবে তাই বাধ্য হয়ে আর এই বাড়িতে আসতে আমাকে বাধ্য হলো। বেশ করেছেন। এবার ওই ছোট লোকের বাচ্চাটাকে নিয়ে গিয়ে হাজতপুরে নিয়ে। না 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 অফিসার, না, এত বড় শাস্তি ওকে দেবে না। ছেলে মানুষ একটা ভুল করে ফেলেছে, আমি আপনাকে কথা দিচ্ছি এরকম ভুল শেয়ার করবে না। আমি চলি ম্যাম সাহেব। সাহেবকে সব কথা আবার আমাকেই বলতে। আপনি আমাকে দাঁড়াতে বললেন কেন স্যার? এখনই এত চিন্তা করার দরকার নেই ভীমা। এখন তো তোমাকে এখানে আমি দাঁড়াতেই বলেছি। চিন্তা করবে তখন যখন তোমাকে আমি ওই কাঠ গড়ায় নিয়ে দাঁড় করাবো। স্যার, আপনি কিছু মনে করবেন না কাজল দেবী। বিট্টু তার হারিয়ে যাওয়া মায়া, স্নেহ, ভালোবাসাকে ফিরে পেতে এই টাকাগুলো চুরি করেছিল। আপনি কি বলছেন অফিসার? আমি ঠিকই বলছি। আপনি সবই বুঝতে পারছেন। এই নিন টাকাগুলো আমি সঙ্গে করে নিয়ে এসেছি। কিন্তু বিট্টু এবার বুঝতে পারছেন কাজল দেবী বিট্টু কেন টাকাগুলো চুরি করেছিল। আর আপনি এও বুঝতে পারছেন এক রাত চাপা যন্ত্রণা বুকের মধ্যে নিয়ে ওই ছোট্ট শিশুটা আজও ঘুরে বেড়াচ্ছে। অফিসার, পারেন না কাজল দেবী ওই ছোট্ট শিশুটার যন্ত্রণাটাকে লাঘব করতে পারেন না? লালমোহন বাবুকে বলে ওর বাবা মাকে ছেড়ে দিতে। অফিসার 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 বলুন। আচ্ছা ভীমা, শুনেছি নাকি তুমি যে বস্তিতে থাকো সেই বস্তিতে বিট্টুর মা বাবা থাকতো? তুমি তো সবকিছুই জানো। না স্যার, আমি কখনোই ওদের কোনো খোঁজ খবর রাখতাম না। কেন খোঁজ খবর রাখতে না? না মানে আপনি কি বিট্টুর মা বাবাকে ব্যাপারে আপনি ভীমাকে সন্দেহ করছেন অফিসার? আসলে কি জানেন ম্যাডাম, এই পুলিশের চোখটাই না সন্দেহের। যখন যাকে সামনে পাই তখন তাকে সন্দেহ করে। এই যেমন ধরুন এখন আমি ভীমাকে সন্দেহ করছি, একটু পরে হয়তো আপনাকেও আমি সন্দেহ করতে পারি। আর বলাও যায় না মাননীয় এমএলএ মিস্টার লালমোহন গাঙ্গুলি ওরফে আপনার স্বামী আমার লক্ষ্যের হতে পারে। আমি কিন্তু রাজসভার চক্রের ওপর ঝুলে থাকা মাছ নই, আর আপনিও কিন্তু পাণ্ডব শ্রেষ্ঠ অর্জুন লক্ষ্যভেদ করবেন অফিসার লালমোহন। এই গায়ের সবাই আমায় লালমোহন বাবু হিসেবে জানে, আর সরকারি দপ্তর থেকে তৎকালীন এমএলএ ডিগ্রিটা আমার নামের পাশে বসিয়ে দিয়েছে এই এলাকার অজস্র মানুষ। দেখুন না সাহেব, উনি শুধু শুধু আমাকে জেরা করছে। শাট আপ! বাবা ওভাবে বলছিস কেন? দেখ উনি এই থানাতে প্রথম এসেছেন, একটু মন দিয়ে ভালো করে কাজকর্মগুলো করতে দে। আসলে কি জানেন অফিসার, আপনি এই মানিকডাঙ্গা থানাতে প্রথম এসেছেন তাই রক্ত গরম করে মানিকডাঙ্গাকে ঠান্ডা করতে চাইছেন। বাট একটা কথা মনে রাখবেন, আপনার থাকার ঘরটা তৈরি কিন্তু কাঁচ দিয়ে, কাজেই অন্যের ঘরে ঢুকে মারবার আগে একবার নিজের কথাটা ভাববেন। কাজল, তুমি বাড়ির ভেতরে যাও, আমার অফিসারের সঙ্গে কিছু প্রাইভেট আলোচনা আছে, আমি সেগুলো ছেড়ে নিই। বেশ, যাচ্ছি। তবে যাবার আগে আপনাকে একটা কথা বলে যাই অফিসার,
মেঘ যতখানি গর্জন করে ততখানি বর্ষায় না। বিদ্যুর মা বাবা চলে যাওয়ার পর থেকে বিদ্যু আমার কাছে ছিল, ও স্নেহ বঞ্চিত হলেও ওটা আমার কাছে অসহ্য হয়ে উঠেছে অফিসার। তাই বলছি অফিসার, গর্জন নয় অফিসার, গর্জন নয়, পারেন তো এক পশলা বর্ষণ করে দেখান, তাহলে অন্তত একটা শিশুর কাছে আপনাদের পুলিশ ডিপার্টমেন্টের দামটা অনেকটা বাড়বে অফিসার, অনেকটা বাড়বে, অনেকটা। একবার যখন এই বাসর ঘরে আমি প্রবেশ করতে পেরেছি, তখন অন্যায়ের বেহুল লাগে, যতই অন্যায় করুক না কেন ওই লক্ষিন্দরকে আমি কিছুতেই ছাড়ব না। আমি কিন্তু সবল। আপনার বিষ দাঁতটা এখনো আছে তো অফিসার? ঠান্ডা ঠান্ডা, কুল কুল কুল। দেখুন, উত্তেজিত হবেন না। উত্তেজিত হলে আপনার বিপি বাড়বে, সুগার বাড়বে, আর তার ফলে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। আর হার্ট অ্যাটাক হলে একেবারে ছবি আরে ভীমার, তুই এখনো দাঁড়িয়ে আছিস? আরে যা, অফিসার আমাদের বাড়িতে প্রথম এসেছেন, কিছু উপহার নিয়ে আয়। উপহার? উপহার যেমন ধরুন একটা সোনার নেকলেস, কিছু স্টাইল করা বিদেশি চুড়ি, আর একটা বেনারসি শাড়ি। আপনার কি মনে হয় মাঝে মধ্যে আমি শাড়ি চুড়ি এগুলো পরি নাকি? আরে না না না, কি মুশকিল, ওগুলো আপনার জন্য নয়, ওগুলো আপনার স্ত্রীর জন্য। আমি বিয়েই করিনি। ওটা আপনার। এক কাজ করুন লালমোহন গাঙ্গুলি। হ্যাঁ বলুন। ওই শাড়ি চুড়ি গুলোকে আপনি রেডি করে রাখুন। আচ্ছা। যেদিন এই গ্রামের মধ্য দিয়ে আপনার ওই ক্লিন ইমেজটাকে ধ্বংস করে দিয়ে আর ধাক্কা দিয়ে টানতে টানতে ওই থানায় নিয়ে যাব, সেদিন বরং ওই শাড়ি চুড়ি গুলো আপনাকে পরিয়ে নিয়ে যাব। চলে। আপনি কিন্তু অহেতুক আমার উপরে রাগ করে চলে যাচ্ছেন। একটা কথা ভেবে দেখবেন, ওই খাল কেটে কুমির আনলে কুমির কিন্তু কামড়াবে। কনফিডেন্সটা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো নয়। রাতের অন্ধকারে সূর্যকে দেখা না গেলেও ওই সূর্যই কিন্তু চাঁদকে আলো দেয়। আর একবার যদি ওই সূর্যের দেখা আমি পাই, তাহলে আপনাকে আমি বোঝাবো খাল কেটে কুমির আনলাম না কুমির মেরে খালের জলটাকে পরিষ্কার করে দিলাম। আরে আরে ভীমা, আরে বলানি কোয়ানি এত ভালো মানুষ একটা চাকরি পায় কি করে বলতো পুলিশে? বুঝে উঠতে পারছি না সাহেব। আচ্ছা বেশ, তোকে বুঝে উঠতে কাজ নেই, তবে ওই ভালো মানুষের অফিসার সম্বন্ধে না একটু ভালো করে খোঁজ খবর নে। ঠিক আছে সাহেব, তবে আমার মনে হয় এই শালা অফিসার মনে হয় একটু শক্ত আছে। আচ্ছা, মনে হচ্ছে শালা ন্যায়ের প্রতীক। মানে চিহ্ন, ওই চিহ্নটাকে ছিন্ন ভিন্ন করে নিশ্চিহ্ন করে দেওয়ার ক্ষমতা আমার আছে। আরে হ্যাঁ ভীমা, আরে তোর বোন কেমন আছে রে? অনেকদিন দেখিনি তাকে। ভালো সাহেব, ভালো ভালো ভালো। দেখ ভীমা, ভালো থাকাই ভালো। দেখ তোর বোন সে তো আমারও বোন, তাই না? একবার দেখা করতে বলিস তো। নিশ্চয় বলবো সাহেব। তাহলে আমি আসি সাহেব। হ্যাঁ, নমস্কার, গুড বাই। এতদিন পর কেউ শালা আমাকে ভাবিয়ে তুললো। ওই শালা অফিসার যদি ফাইলটা পেয়ে যায়, তাহলে তো সব জানাজানি হয়ে যাবে। আমার বউ কাজল জানতে পারবে কেন রাজশেখর চৌধুরী আমাদের ও বাড়িতে ঢুকতে দেয় না। আর সব জানাজানি হয়ে গেলে আমি তো শালা ফেসতে যা। আরে না 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 না, আমি লালমোহন গাঙ্গুলি, আমি ফাঁসি নয়, আমি শালা ফাঁসাই। বড্ড সততার মানিকপ চাচ্ছে ওই শালা অফিসার। ওই ভীমার বঞ্চা পাকা দিয়ে ওই শালা অফিসারকে আমি ফাঁসাবো, তারপর ওই শোরের বাচ্চা বিদ্যুটাকে আমি এই পৃথিবী থেকে আউট করে দেব। লালমোহন,
তুমি এই গ্রামবাসীর কাছে দেবতা, শুধু দেবতাই থেকো, শুধু দেবতার ছদ্মবেশে ওই শয়তানের এই ডুবিসে বড়বাবু হয়ে কাবু করে যাও মানবতাকে। ন্যায় নীতির গণেশকে উল্টে দিয়ে সৃষ্টি করো নীতিহীনতার ব্যবসা। অহিংসার মঞ্চে দাঁড়িয়ে দেশপ্রেমের পতাকা উড়িয়ে এই জনগণের সামনে চিৎকার করে বলো সারে যাহা সে আচ্ছা। আর সেই মঞ্চ থেকে নেমে এই জনগণের উদ্দেশ্যে বলো এই পাবলিক শালা এক একটা শুয়োরের বাচ্চা। হাসছে হাসছে, প্রাণ খোলা হাসি আসছে। আজ জেল থেকে সাজা খেটে গায়ে ফিরছে পিটার। আবার আজই আবার স্বদেশের পাট চুক্তি করে গায়ে ফিরছে রাজসাগরে ছোট বোন ঝিলিক। মনে হচ্ছে অতীতটাকে ভোর মনে করে যে পাখিগুলো খাবার জন্য উড়ে চলে গিয়েছিল দেশান্তরে, আবার বর্তমানটাকে সন্ধ্যা মনে করে সেই পাখিগুলো আবার বাসায় ফিরছে। কারা বাসায় ফিরছে নবাব কাকা? পাখি রে পাখি, গোধূলি লগ্নে ডুবন্ত সূর্যটাকে পেছনে ফেলে পাখিরা আবার বাসায় ফিরছে। তোমার কথাবার্তা আমার মগজে ঢুকবে না। তা বুঝবার তা দরকার কি? এখন বল, তুই এখানে কি জন্য এসেছিস? আরে যাচ্ছিলাম আবার কোথায় বলো? গন্ডগোলের হাত থেকে বাঁচবার জন্য পালাচ্ছিলাম। কেন? গন্ডগোল আবার কি করেছে? করবে আবার কি? গন্ডগোলের ইচ্ছা, সে নাকি আমাকে বিয়ে করবে। সে তো ভালো, গন্ডগোল তো খুব ভালো ছিলে, খুব ভালো। তা বলে গন্ডগোল গেল কোথায়? আমি এখানে। সর্বনাশ, আমার পিছু পিছু তো এখানেও চলে এসেছিস। ডার্লিং, ওই বিয়ের আগে না সব ছেলেরা মেয়েদের পেছনে পেছনে ঘুরে, আর বিয়ের পর মেয়েগুলো ছেলেদের পেছনে পেছনে ঘুরে। না, আমি এখন তোর পিছনে পিছনে ঘুরছি, আর বিয়ের পর তুই আমার পিছনে পিছনে। শখ কত আমাকে বিয়ে করবে, মাতাল কোথাকার। কেন বলছিস চাপা? ও তো আর প্রতিদিন মদ খায় না। হ্যাঁ, বছরে মাত্র ওই দুদিন খায়। দুদিন? হ্যাঁ, দুদিন। ওই যেদিন বৃষ্টি পড়ে সেদিন খায়, আর যেদিন বৃষ্টি পড়ে না সেদিন খায়। আর তাছাড়া তুই যদি বলিস আমাকে বিয়ে করবো, আমি মদ খাওয়া ছেড়ে দেবো। একবার ভেবে দেখ চাপা, তুই ওকে বিয়ে করলেও মদ খাওয়া ছেড়ে দেবো বলছে। তুমি আমাকে বুদ্ধি পেয়েছো নবাব কাকা। মাতাল কখনো মদ খাওয়া ছাড়তে পারে? দাদা টিপি দিয়ে বলছি, তুই বললে আমি মদ খাওয়া ছেড়ে দেবো। এই মুখ পোড়া, আমার দাদা দিব্যি দিচ্ছিস কেন রে? আমার দাদা দিব্যি দিচ্ছিস কেন? এখন তুই মদ খাওয়া না ছাড়লে আমার দাদা যে। আচ্ছা নবাব কাকা, আমি কি আমার হবু শালাকে মারতে পারি? না, কখনো না। তাহলে এই দেখ চাপা, আমি মদের বোতল ফেলে দিলাম। ও মা, আরে এটা তো খালি বোতল। খালি সবটা খেয়ে নিয়েছিস? খালি বলেই তো ফেলে দিলাম। ভর্তিটা আমার পকেটে। না গন্ডগোল না, এভাবে মদ খাওয়া তোমার ঠিক নয়। তাছাড়া মদ খেলে শরীর খারাপ হবে। তাছাড়া তুমি মদ কেন খাও? নবাব কাকা, মদ আমি কেন খাই তা আমি জানি না নবাব কাকা। তবে তোমরা বিশ্বাস করো নবাব কাকা, মদ খেয়ে না আমি খুব ভালো থাকি। গন্ডগোল? হ্যাঁ রে চাপা, হ্যাঁ। এই সমাজের সুস্থ মানুষগুলো সমঝোতার নামে সুশিক্ষার অন্তরালে যেসব অসুস্থকর কাজগুলো করে বেড়ায়, সুস্থ হয়ে তা আমি বরদাস্ত করতে পারি না রে। তাই তো নিজের বিবেকের মুখে একটা প্রকাণ্ড তালা লাগিয়ে আমি অসুস্থ থাকি। আরে বাহ, সমাজ দর্পণের প্রতিবিম্ব। বা আমি বলছি গন্ডগোল, তুমি মদ খেও। শিক্ষা, রুচি আর সত্যের মাথা খাওয়ার চেয়ে মদ খাওয়া ঢের ভালো। একটা কথা বলি চাপা, এইরকম একটা রত্নকে তুই যদি বিয়ে না করিস, তার থেকে সবার থেকে বেশি দুঃখ পাবো আমি। ওটি হবে না নবাব কাকা, ওই মাতালকে আমি বিয়ে করতে পারবো না। একটা কথা বলি চাপা, গন্ডগোল মাতাল হলো মানুষ,
ওকে ওকে তুই বিয়ে না করে কোনো অমানুষকে যেন বিয়ে করিস না চাপা। কারণ 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 মদ লিভারে যায়, আর সেই নেশা সময় হলে কেটেও যায়, কিন্তু চরিত্রের সঙ্গে যদি অমানবিকতার মদ মিশে যায় সে নেশা কোনোদিনও কাটে না রে চাপা। সে নেশা কোনোদিনও কাটে না, সে নেশা কোনোদিনও কাটে না। আগো বাবা, নবাব কাকা গেছে, এবার হবে। কি হবে? ওই যেটা নবাব কাকার সামনে হচ্ছিল না সেটা হবে। আয় কাছে আয়, তোকে একটু ভালোবাসি। না, আমি কাছে যেতে পারবো না, দূরে দূরেই ভালোবাসবো। ওরে দূরে দূরে ভালোবাসা যায় না, আমার মনে স্বপ্ন আমি তোকে বিয়ে করবো, একটা ঘর বাঁধবো, 50 খানা বাচ্চা হবে। 50 খানা? আরে আগেকার দিনে তো পরিবার পরিকল্পনা ছিল না, তাই তো ওই মহাভারতের গান্ধারের 100 খানা বাচ্চা হয়েছিল। আর আজকালকার দিনে পরিবার পরিকল্পনা আছে, তাই হাফ মানে 50টা। বুঝেছি। বিয়ের পরে এই একটা ব্যাপার নিয়ে তোমার সঙ্গে আমার চরম অশান্তি হবে, এমনকি কথাবার্তা বন্ধ হয়ে যেতে পারে। ক্ষতি কি? বাচ্চা হওয়ার সঙ্গে কথাবার্তা কোনো সম্পর্কই নেই। বুঝেছি। তার মানে বিয়ের পর আমাকে সারা জীবনে হাসপাতালেই পড়ে থাকতে হবে, তাই তো? সরকারি হাসপাতাল, বেড চাললে বেড পাবি না, তাই পার্মানেন্ট একটা বেড নিয়ে নেব, তুই শুধু শুয়ে থাকবি, তাইলে হবে। ঝড় তো আমারই এমন বিয়েতে, তোদের মতো লোকগুলোকে না গুলি করে মারা উচিত। আমি চললাম। ওরে গুলি খেয়ে মরতো স্বাধীনতার আগে, এখন আগে গুলি খেয়ে মরে রে। এখন সবাই ভেজাল খেয়ে মরে। বেশ তো, তুই ভেজাল খেয়ে মর, আর আমি এখান থেকে চললাম। আমাকে ছেড়ে যেও না চাপা, আমি যে চাপা ফুলের মৌমাছি হতে চাই। মতন কোথাকার। যখন কেউ আমাকে মাতাল বলে তার প্রতিবাদ করি আমি, যখন তুমি আমায় মাতাল বলো ধন্য যে হয় সে মাতলামি, ধন্য আমি ধন্য মাতাল চাপা, ধন্য মাতাল তোমার জন্য। কি হচ্ছে কি? তুমি কোথা থেকে এলে? সেটা পরে বলবো, আগে বলে ছোটটা তুমি এখানে কি করছিলে? আর বলো কেন? তোমার বোন বলে ও নাকি আমাকে খুব পছন্দ, ও আমাকে বিয়ে করতে চায়। এ কি রে? দাদার সামনে লজ্জা করছিস কেন? বল, সব খুলে বল। বল বল না যাবা, বল, সব খুলে বল। তোর মান অভিমান যা কিছু আছে সব আমায় খুলে বল। তুই আমার জীবনের একমাত্র আশা রে। তোর মুখের হাসি দেখার জন্য তুই যা বলবি আমি তাই করবো রে চাপা, তাই করবো। তোমার বোন বলছে আমাকে বিয়ে করবে। কি বলছে ছোটদা? কি বলছে ছোটদা? যা বলছে তা কি সত্যি? তুই কি সত্যি সত্যি ছোটদাকে ভালোবাসিস? सच क्या है झूठ क्या है उनसे क्यों पूछते हो? सच क्या है झूठ क्या है उनसे क्यों पूछते हो? मोहब्बत करने वाले मुंह से बोलती नहीं, समझना है तो दिल पर रखो दिल की धड़कन, फिर सुनाई देगी मोहब्बत की धुन वही। कैसे बताऊं मैं तुम्हें मेरे लिए तुम कौन हो? कैसे बताऊं मैं तुम्हें? तुम धड़कनों की गीत हो, जीवन का तुम संगीत हो, तुम रोशनी ताजगी, हर खुशी हो, मनमीत हो, प्रीत हो। जहां देखो वहां तुम सोच में, तुम ख्वाबों में, तुम यादों में, तुम हर जगह में। कैसे बताऊं मैं तुम्हें मेरे लिए तुम कौन हो? ब्रदर, প্রেমে পড়েছো কিন্তু একটা কথা মনে রেখো, গড মেড লাভ, লাভ মেড রিলেশনস, রিলেশনস মেড ট্রাভেল, ট্রাভেল মেড ডেথ। মৃত্যুকে আমি ভয় পাই না পিটারদা। ওয়েল ডান ব্রাদার, এই তো চাই। শোনো, সারা ভেজাল পৃথিবীতে বাঁচতে কারণ না বুকে চাই সাহস। তোমার ডান হাতে থাকবে জীবনের সাথে দোস্তি, বাঁ হাতে থাকবে মৃত্যুর সাথে পরোয়ানা।
তোমার চোখে থাকবে হিংস্রতা, মুখে থাকবে অহিংসা। তুমি দেখবে কিছু, দেখাবে কিছু, জানবে কিছু, জানাবে কিছু, শুনবে কিছু, শোনাবে কিছু, নেবে কিছু, দেবে কিছু, কিন্তু নিজে করবে অন্য কিছু যা কেউ করে না। তোমার কথা আমার মনে থাকবে বিরাদা। এখন বলো কবে এলে? এই তো আজই এলাম। তা কেমন আছিস রে ভীমা? ভালো ভালো বিরাদা, ভালো। থ্যাঙ্কস গড, গড প্লেস ইউ মাই ব্রাদার্স, গড প্লেস ইউ। না আমি এখন যাই। হ্যাঁ, অনেকদিন গায়ে ছিলাম না, গায়ে অনেক কিছু বদলে গেছে, আমারও অনেক কাজ জমা হচ্ছে আজ। এতদিন ধরে শুধু হিসেবের খাতাটাতে জমিয়েই গেছি, এবার খরচ করব। কি জমিয়ে গেছে? জমিয়েছি মিথ্যাচার, প্রবঞ্চনা, চোখের জল, বুকের ব্যথা, ভ্রষ্টাচার। এবার এগুলোকে একটা একটা করে আমি আমার জীবন থেকে মুছে ফেলবো। Yes, yes, I will.